প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এসএ টিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএ টিভির স্পেশাল সেলিব্রিটি শো টাইলগস সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্স ফ্রাইডে নাইটে। রুহানি সালসাবির লাবণ্য আপনাদের সাথে আছি বরাবরের মতোই। আর আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমার ভীষণ পছন্দের মানুষ এবং তিনি একজন স্পষ্টবাদী মানুষ। প্রথমেই মডেলিং ক্যারিয়ার দিয়ে একেবারে সাফল্যের তুঙ্গে পৌঁছে যান, সবার কাছে গ্রহণযোগ্যতা পান। এরপরে অভিনয় শিল্পী হিসেবে আমাদের সামনে হাজির হন এবং আমাদের মনে তার অভিনয় শৈলী দিয়ে একেবারে পাকাপোক্ত জায়গা করে নেন। আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শবনম ফারিয়া। ওয়েলকাম টু ফ্রাইডে নাইট। আপু কেমন আছো? এই তো ভালো আছি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাঙ্কস ফর কামিং। আচ্ছা, ফ্রাইডে নাইট শুনলেই কিন্তু ছুটির একটা ব্যাপার চলে আসে। যদিও আর্টিস্টদের ক্ষেত্রে ফ্রাইডে স্যাটারডে বলে কিছু হয় না, কিন্তু দর্শকদের তো ফ্রাইডে থাকে, তো তারা আমাদেরকে ফ্রাইডেতে অ্যাকসেপ্ট করে নেয় বা ভালোবেসে সময় বের করে দেখে। তো সেই জায়গা থেকে ফ্রাইডে নাইট, কিন্তু আর্টিস্টদের যেটা বলছিলাম যে ফ্রাইডে বলে আলাদা কিছু হয় না। তো ছুটির দিন যদি বলি, সেখানে আসলে ছুটির দিন কিভাবে সেলিব্রেট করা হয় বা কি কি করা হয় ছুটির দিনে? দেখো, আমার তো সপ্তাহে 6 দিন অফিস থাকে। হ্যাঁ, আমার নর্মালি সবার 5 দিন থাকে, বাট আমার 6 দিন থাকে। আমার একদিনই ডে অফ থাকে, সেটা হচ্ছে ফ্রাইডে। কিন্তু লাস্ট 6 মাস আমার মনে পড়ে না যে আমার কোনো ফ্রাইডে অ্যাকচুয়ালি অফ ছিল, কারণ প্রত্যেক ফ্রাইডেতে আমার কোনো না কোনো শ্যুট থাকে। যেহেতু একদিন অফ, যেই শ্যুটগুলো থাকে আমি চেষ্টা করি সেগুলো ফ্রাইডেতেই রাখতে। আর এমনিতে অফিস থেকে শো হলে বা ইন্টারভিউজ হলে সেগুলো অফিস শেষ করে তারপর যাই, কিন্তু ডে লং যেই কাজগুলো থাকে সেগুলো তো আসলে আমাকে ফ্রাইডেতেই করতে হয়। সো আমার আসলে কোনো ডে অফ বলে কিছু নেই, ছুটির দিন বলে কিছু নেই। আচ্ছা, আগে যখন ছুটির দিন ছিল তখন কি করা হতো? আগে ছুটির দিনে যখন আমি শুধু অভিনয় করতাম, চাকরি করতাম না, তখন ছুটির দিনগুলো থাকতো হচ্ছে টেইলারের কাছে দৌড়াদৌড়ি, কারণ কস্টিউম ঠিক করা, পার্লারে যাওয়া, তারপরে ছোটোখাটো কিছু শপিং থাকে না হয়তো, বা কস্টিউম কেনা, এই ধরনের যে কাজগুলো সেগুলো। আর হয়তো আমাদের যেহেতু অনেক বড় পরিবার, আমার বোনদের বাসায় হয়তো কখনো লাঞ্চে ইনভাইটেশন থাকতো, অথবা কখনো ফুপির বাসায়, কখনো চাচার বাসায়। তো এরকম আসলে কিছু না কিছু থাকেই, এখনও থাকে, কিন্তু দেখা যায় এখন একটু মিস করি আর কি, কারণ ফ্রাইডেটাতে আসলে আমি পুরোপুরি সবসময় মানে এখন লক থাকি। কিন্তু আই ট্রাই যে আমার লাঞ্চের পর আমি বের হতে, মানে লাঞ্চটা আমি আমার আম্মুর সাথে করার চেষ্টা করি, তারপর হচ্ছে আমি শ্যুটের টাইমগুলো সর্বোচ্চ চেষ্টা করি যাতে লাঞ্চের পর শ্যুট করা যায় আর কি। আগে যে ব্যাপারটা ছিল, আমরা জানতাম যে ফারিয়া আপু একা থাকে এবং আন্টি বক্সে বক্সে খাবার পাঠিয়ে দেয় তার জন্য। এখন কি একসাথে থাকা হচ্ছে? না, আমার বাসাটা আছে, কিন্তু এখন আমার অফিসের কাছে আম্মুর বাসা বেশি। আমার আগের অফিস থেকে আমার বাসা কাছে ছিল, সেই জন্য থাকা ছিল, বাট এখন ওর অফিস আবার আম্মুর বাসা থেকে কাছে। সো ওই বাসাটা ছাড়িনি, বাসাতে, কারণ আমার কস্টিউম দিয়ে তো ধরো আম্মুর বাসা একদম একাকার। সো আম্মু তো আর ওগুলো আম্মুর বাসা ফেরাবে না। সো আমি এখন আবার আম্মুর বাসায় থাকি, এখান থেকে আর কি অফিসে আসা যাওয়া করি। সেখানে কতগুলো আলমারি বা ওয়ার্ড্রপ আছে, কি অবস্থা সেই বাসার? ওই বাসাটা যখন আমি নিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে একা থাকা খুব মজা, একা থাকা খুব ফান হবে, তো আমি সব ফার্নিচার প্রপার বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব সাজিয়েছি। কিন্তু পরে দেখলাম আসলে খাওয়া তো আসে শান্তিনগর থেকে, মানে আম্মুর কাছ থেকে। সো আসা যাওয়া করতেই হয় আমাকে, মানে সপ্তাহে কমপক্ষে 3 দিন আম্মুর সাথে থাকতেই হয় আমার। এরপরে আরও কিছুদিন যাওয়ার পরে বুঝলাম যে আসলে একা থাকা একদমই ফান না, কারণ হচ্ছে অনেক কাজ করতে হয়। যেটা যেমন ধরো শান্তিনগর যখন আমি আম্মুর বাসায় থাকি, আমি ঘুম থেকে উঠে শুধু বলি সাহারা চা দেন। সাহারা হচ্ছে আমার আম্মু, আমাদের বাসায় থাকে, আমাদের বাসারই একজন মেম্বার, বলবো প্রায় 15 বছর ধরে উনি আমাদের সাথে থাকে। তো এবং সাহারা এক্স্যাক্টলি জানে আমি কখন ঘুম থেকে উঠবো এবং আমার কী লাগবে এবং আমার কোন জিনিসটা কোথায় উনি জানে। তো ওই কাজগুলো আমাকে আমার বাসায় একা করতে হয়। আমার ওই বাসায় হেল্পিং হ্যান্ড আছে, উনি যেমন ডাস্টিং, ক্লিনিং এগুলো করে, বাট ওই চা দেন, ওইটা ভাজ করেন, আমার ওই জিন্সটা কোথায়, ওই শার্টটা কেন খুঁজে পাচ্ছি না, এগুলো তো সব সাহারা করে। বাট বসুন্ধরা আমার যে বাসা, সেখানে তো সেগুলো সব আমাকে করতে হয়। তারপর আমি বুঝলাম যে না, একা থাকা আসলে অত ফান না। আচ্ছা, থাকে না যে নিজের কাজ করতে গিয়ে কি কি ডিফিকাল্টিস শবনম ফারিয়া ফেস করলো, কি কি কাজ করতে হলো তাকে? আমি যখন প্রথম বাসায় উঠেছি, আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখবো না, আমি ইন্ডিপেন্ডেন্ট হব। ঠিক আছে, ফার্স্ট যেটা হলো, ফার্স্ট তো আমাদের যে সাহারা গিয়ে বাসা গুছিয়ে টুছিয়ে সব করে দিয়ে আসলো, আম্মু ছিল তখন ক্লিনিং। সাহারা চলে যাওয়ার পর দিন আমার হচ্ছে মনে হলো যে ঘরটা একটু ঝাড়ু দেওয়া দরকার, যেহেতু মানে হাঁটছি, পায়ে একটু ধুলাবালি লাগছে। ঘর ঝাড়ু দেওয়ার আধা ঘন্টা পর থেকে আমার শুরু হলো হাঁচি। সেই হাঁচি থেকে আমার 7 দিন নাক বন্ধ, ঠান্ডা এবং জ্বর।
এরপর আমি বুঝলাম আমি যতই চাই ইন্ডিপেন্ডেন্ট হতে, নেচার চাই না। তুমি ডানে তাকালেও নিউজ হয়ে যায়, তুমি বায়ে তাকালেও নিউজ হয়ে যায়। আর এখন দেখো, তুমি একদিন ঘর ঝাড়ু দিয়ে 7 দিন জ্বরে পড়েছিলে, এটা কত বড় হেডলাইন হয়। আমি তো হেডলাইন চাই না প্লিজ। কিন্তু আমি বাকি সব কাজ করতে পারি, বিকজ পরে আমি যেটা বুঝলাম আসলে আমার ছোটবেলা থেকেই ডাস্ট অ্যালার্জি ছিল। বাট এটা কতটা সিভিয়ার সেটা আমি আসলে বুঝতে পারিনি, কারণ এই কাজগুলো কখনো আমাকে করতে হয়নি। তো ঘর ঝাড় দেওয়ার পরে বুঝলাম যে না, এটা আসলে আমার অনেক সিভিয়ার। এইটা ছাড়া বাকি সব কাজ করতে পারি, ডাস্টিং আর ক্লিনিংটা শুধু করতে পারি। যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তোমার জন্য একটা ছোট্ট ধাঁধা আছে। সেই ধাঁধা হচ্ছে, বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, এটা কি? আবার বলো। বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে। আই হ্যাভ নো আইডিয়া কি। আচ্ছা, যেহেতু আমি তোমাকে অনেক ভালোবাসি, সো এখানে উত্তরটা আছে। তো তোমাকে আমি ইজি করে দিচ্ছি। তুমি এই যে এই মিস্ট্রি বক্সের দুটো পাঞ্চ করা আছে সারফেসে, তো তুমি হাত দিয়ে টাচ করেও গেস করতে পারো যে রাইট অ্যান্সারটা কি। এখানে হ্যাঁ হ্যাঁ, পাইনাপল। সোনার টোপর মাথায় ও দিয়ে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। হ্যাঁ আচ্ছা। তুমি পাইনাপল পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, খাও? হ্যাঁ। মানে পছন্দ করো মানেই তো খাও? আমি মানে প্রচুর regular- ফ্রুটস খাই। আচ্ছা, এটা আমি নিয়ে যাই। ঠিক আছে। আর তুমি সব অ্যানসার পারলে তোমার জন্য একটা গিফটও আছে। তুমি কিন্তু তুমি অনেক কঠিন কঠিন ধাঁধা দিচ্ছ, মানে এগুলো তো একটা এটা রাখতে পারি? এটাকে প্লিজ। এটা খুব কঠিন ধাঁধা। সো এখন অপশন 2 রেডি, দেখি যে ফারিয়াপু রাইট গেস করতে পারে কিনা। চলো। ওকে, ও আরেকটা দেখবো। নৌকা। কাছাকাছি। এত কঠিন না, আরো সহজ। কাগজের কিছু একটা। কাগজের কিছু একটা, কাগজের ভেতরে তোমার জন্য কিছু একটা লেখা আছে, বের করবো? আমি যতটুকু জানি। হ্যাঁ, আমি নিজেও জানি না এর মধ্যে কি লেখা আছে। এক খুব হ্যাঁ, এর মধ্যে কি লেখা আছে? 1-10-1-11, 1-10-2 11, 1-10-3 13, 1-10-4 11। কি বলো এগুলো? অবশ্য এটা লজিক্যাল, এরকমই তো হওয়ার কথা ছিল। 1-10-4-14, মানে হোয়াট ইজ 11? 1-10-4-14, 1-10-5 14, 1-10-5 15, 1-10-6 17। কি 17? একদম হোয়াট এভার, লিভ ইট। চলো আমরা তোমার জন্য গুগলি রাউন্ডে চলে যাই, আমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। সো আমাদের এবারের সেগমেন্ট হচ্ছে গুগলি। আমি জানি এগুলো তুমি পারবে, এগুলো খুব ইজি। একটু সহজ সহজ জিজ্ঞেস মানে কোয়েশ্চেন করো, সবাই জানে আমি খুব ভালো স্টুডেন্ট। এখন দেখা যাবে এগুলো পারবো না, বলবে চাপাবাজি। মাথা কাটলে যেটুকু পেলে, পেট কাটলেও তাই 3 অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যায়। মাঝ রাত না, নিঝুম না, না। এটা কি? মাথা কাটলে যেটুকু পেলে, পেট কাটলেও তাই 3 অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যায়। না। এটা কি? ইজি, এটা তুমি পারবে, চিন্তা করো। I have no idea. কুকুর। কুকুর। মাথা কাটলে কি? মাথা কাটলে কুর, কুর। পেট কাটলেও কুর, ও, আর রাতের বেলা পাহারা দেয়। ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি? ঘুমানো ছাড়া আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি? গান শোনার সময়। চোখ খোলা রেখেও তো গান শোনা যায়, কিন্তু অটোমেটিক্যালি আরেকটা কাজ যেটার সময় আমরা চোখ বন্ধ করে ফেলি। ঘুম যেমন অটোমেটিক্যালি আমাদের চোখ বন্ধ করে দেয়, সেরকম না, অ্যাকচুয়ালি 2 চোখ একসাথে বন্ধ হয়ে যায়। 2 চোখ একসাথে বন্ধ হয়ে যায়। অনেক সময় চোখে অনেক লাইট ফেললে 2 চোখ একসাথে বন্ধ হয়, বাট আমার মনে হয় আরো তোমার easy, এত সহজ naturally। কিছু না, সেটা হচ্ছে হাঁচি।
আচ্ছা ওকে, হ্যাঁ, হাঁচি দেওয়ার সময় গুগলি ফান। হ্যাঁ, বর্ষাকালে 3 অক্ষরে আয়েশ করে খায়, কাটলে মাথা সুন্দরীদের হাতে উঠে যায়। এটা তুমি পারবে। হাতে উঠে যায়, হ্যাঁ, আর বর্ষাকালে আয়েশ করে খায়। আর বর্ষাকাল আরাম করে খায়। হ্যাঁ, বর্ষাকালে 3 অক্ষরে আরাম করে খাই। চানাচুর। 3 অক্ষর। ও আচ্ছা, 3 অক্ষর। তুমি কিন্তু ঠিক বলছিলে, একটু আগে চুরি। যেটা বলেছো, চুরি। হ্যাঁ, বর্ষাকালে আমরা কি খাই? খিচুড়ি। খিচুড়ি। পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী, প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। আর পেট ভরে না তবুও সবাই খায়। বাতাস। বাতাস। ও ফাইনালি একটা। নয়নে নয়নে থাকে, দেখতে সুন্দর হয়, নয়নকে সুন্দর রাখে, নয়নের কেউ নয়। কাজল। ইয়েস, আমি বলছিলাম তুমি পারবে। আর এরই সাথে আমাদের গুগলি রাউন্ড শেষ হয়ে গেল। তোমার অনেক কঠিন কঠিন গুগলি ছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো র্যাপিড ফায়ার তুমি বলতে পারো, খুব ছোট ছোট প্রশ্ন, আর তুমি একটু বড় করে উত্তর দিলে আমাদের একটু ভালো লাগবে। অভিনয় শিল্পী শবনম ফারিয়া, উপস্থাপক শবনম ফারিয়া, যাকে আমরা এই রোজাতেই দেখলাম উপস্থাপক হিসেবে, রিয়েলিটি শোর জাজ শবনম ফারিয়া। আর ওই দুটোর মধ্যে জাজমেন্ট আর উপস্থাপনা, ওই দুটাই আমার কাছে মনে হচ্ছে যে টেম্পোরারি, কোনোটাই পার্মানেন্ট না। এবং ওই দুটো এসছে বিকজ আমি অভিনেত্রী শবনম ফারিয়া, সেই জন্য ওই দুটার কোনোটাই না। শবনম ফারিয়া তার প্রাক্তনকে কিছু বলতে চায়? না, কি বলবো? না, মানে না ওয়াজ এপিক। কিছু বলার থাকলে তো সে প্রাক্তন হতো না, সে থাকতোই। যা বলা সব বলে দিয়েই তো প্রাক্তন করেছি, আর কি বলবো। আচ্ছা, সম্পর্কে থাকাকালীন উইয়ার্ড কি করেছো? উইয়ার্ড? হ্যাঁ। না, আমি উইয়ার্ড কিছু কখনো করিনি। মানে সম্পর্কে থাকার কারণে সবচেয়ে ভুল ডিসিশন বলতে পারো সেটা হচ্ছে বিয়ে করা। এটা ছাড়া তার কোনো ভুল ডিসিশন আর কোনো ভুল কাজ করিনি। ভুলের সাথেই রিলেটেড পরের প্রশ্ন, জীবনের সবচেয়ে বড় আফসোস? আফসোস, আই থিঙ্ক আমার জীবনে সবচেয়ে বড় আফসোস হচ্ছে ঠিকমতো পড়াশোনা করতে চাইতাম না। মানে সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তখন আমি ভাবতাম যে না, আমি অভিনয় করতে চাই, আমার ফোকাস সেটাই হওয়া উচিত। কিন্তু আসলে আরেক মানে ঠিকঠাক পড়াশোনা করেছি, কিন্তু আর একটু এফোর্ট দিলে আরো অনেক ভালো করতে পারতাম। সম্পর্ক তোমাকে কি শিখিয়েছে? যে কারো উপরে ডিপেন্ডেন্ট হতে হয় না। সম্পর্ক সম্ভবত বাবা মার সাথে সম্পর্ক ছাড়া আর কোনো বাবা মা সন্তানের সম্পর্ক ছাড়া কোনো সম্পর্ক আসলে পার্মানেন্ট না। আমরা আসলে অনেক গুরুত্ব দিয়ে ফেলি, মনে হয় যে এটাকে ওয়ার্ক করানো খুব জরুরি, বা অনেক ছাড় দিয়ে ফেলি, নিজেকে হারিয়ে ফেলি। সেটা আসলে নিজেকে ভালোবাসা খুব জরুরি। আর নিজের ডিপেন্ডেন্ট হওয়া উচিত। যখন নিজেকে ভালোবাসবো তখন আরেকটা মানুষকে আসলে জীবনে স্পেস করে দেওয়া যায়। আর যখন মনে হয় যে আরেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট, তখন মনে হয় ও কেন আমাকে হ্যাপি করছে না, ও কেন আমার জন্য কিছু করছে না। ছোট ছোট জিনিসগুলো তখন আসলে চোখে পড়ে যে এটা কেন হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে নিজেকে ভালোবাসা আর কারো উপর নিজের ইমোশনকে ডিপেন্ড না করা খুব জরুরি। কাস্টিং নিয়ে কোনো পলিটিক্স কখনো ফেস করেছো কিনা? কাস্টিং নিয়ে পলিটিক্স কিনা আমি জানি না লাবণ্য। আমি পলিটিক্স ওয়ার্ডটা ব্যবহার করলে কতটুকু সঠিক হবে আমি জানি না, বাট আমাদের ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেট আছে কিছু, এবং সেটাকে আমি আসলে সমালোচনা করতে পারি না। এই জন্য যে ধরো, ইফ আই এম আ ফিল্ম মেকার, আমি একটা ফিল্ম বানাই, আমি আসলে চেষ্টা করবো আমার আশেপাশে যারা আছে, যাদের সাথে আমার ভালো সম্পর্ক, আমার কমফোর্ট জোনের ভিতরে রেখেই কাস্ট করা। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। সো এটাকে নিয়ে আসলে এটাকে আমি সমালোচনা, মানে এটাকে আমি খারাপ দেখবো না। হয়েছে তাহলে যে কাস্ট করার পরে কখনো বাদ দিয়েছে? না, এটা কখনো হয়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে আমরা শবনম ফারিয়ার একটি স্ট্যাটাস দেখেছি। সে শুনেছিল যে সে পুরস্কারটি পেতে যাচ্ছে, এরকম কোনো একটা ব্যাপার, কিন্তু পরে অন্য একজন পেয়ে যায়। তারপরে সেটা নিয়ে কেন স্ট্যাটাস দেওয়া হলো, বা কি ঘটেছিল? না, কিছুই ঘটেনি। আমি শুনছিলাম যে আমি পাবো। আচ্ছা। আর যখন গ্যাজেট বের হলো তখন দেখলাম পাইনি, তখন আই ওয়াজ ভেরি আপসেট।
কারণ আমি তখন আবার শাড়ি রেডি করে রেখেছিলাম যে আমি এটা অ্যাওয়ার্ডের দিনে শাড়ি পরবো এই সেই। তো পরে যখন হয়নি তখন আই ওয়াজ রিয়েলি আপসেট, বাট ইটস ওকে। ওই সময় সেই প্রসঙ্গটা এখন আবার কেন চলে এলো, সেটা কেন আমরা স্ট্যাটাসে দেখলাম? এতদিন তো অনেক কথাই আমরা বলতে পারিনি যেগুলো এখন বলতে পারি, সেটাই, আর কিছু না। ওকে, তার মানে বাক স্বাধীনতা। বাক স্বাধীনতা, শবনম ফারিয়ার বাক স্বাধীনতা তো সবসময় ছিল, কোনোদিন ছিল না। ট্রু, তাই না? হ্যাঁ, এটা সত্যি কথা। কোন প্রজেক্টে অভিনয় করে শবনম ফারিয়া অনুতপ্ত? অনুতপ্ত? হ্যাঁ, যে হয় না যে আমরা একটা কাজ করে ফেললাম, এরপরে মানে সেটা দেখার পর বা কি যে না এই কাজটা করা আমার ঠিক হয়নি। না না, আমি কখনো আমার মনের বিরুদ্ধে একদমই আমি কাজ করি না। আমার এমনও অনেক বদনাম আছে যে আমি সেটে গিয়েছি, আমার ভালো লাগেনি, আমি জাস্ট ব্যাগ নিয়ে চলে এসেছি। একবার না কয়েকবার, সত্যি তাই। কারণ তখন ধর আমি বলছি যে তোমাকে 2014-15 কথা, যখন আমি একদম নতুন ইন্ডাস্ট্রিতে এসেছি, হয়তো আমি কোনো সেটে গিয়েছি, গিয়ে মনে হয়েছে যে না আমি কমফোর্টেবল নাই সেটে। সো আই ইউজ টু কল মাই ড্রাইভার যে আসেন ব্যাগটা নিয়ে যান। তো আমার ড্রাইভার সে ব্যাগ নিয়ে যেত, আমি আস্তে করে বের হয়ে যেতাম। তারপর আমি পরে বলতাম যে না আমার আপনার সেটে আনকমফোর্টেবল লাগছিল, আমি চলে এসেছি। বাট এখন আর এরকম হয় না। প্রথমত হচ্ছে এখন আমরা আসলে ওই ম্যাচুরিটিটা চলে এসছে যে আমি কোন কাজটা করব কোনটা করব না, বা এখন ইন্ডাস্ট্রি সবাইকে আমি চিনি, বা এখন আনকমফোর্টেবল হলে আমি জানি কিভাবে কমফোর্টেবল করে নিতে হয়। বাট তখন তো আসলে এইজের সাথে সাথে কিন্তু লাবণ্য অনেক ম্যাচুরিটি আসে। তুমি যাই বলো, লাইফের এক্সপিরিয়েন্স থেকে আসবে, এইজের জন্য আসবে, সব কিছুর সাথেই আসলে চেঞ্জ আসে। তো তখন আসলে আমি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করতে পারতাম না। আমার কাছে মনে হতো হচ্ছে না, ওকে ফাইন, আমি এখানে টাইম ওয়েস্ট করবো না। ওকে, ফেসবুকে পাওয়া সব থেকে বাজে কমেন্ট? আল্লাহ, অনবরত এরকম কমেন্ট আসে, এটা আসলে বলতে পারবো না। অনেক একটা কমেন্ট এখন তো দেখা গেছে যে ম্যাচুরিটির সাথে সাথে সেগুলোকে মানে দেখারও প্রয়োজন পড়ে না। আমি আসলে কমেন্ট করি না, আমরা মানুষ, আমাদের তো ইমোশন আছে। কোন একটা কমেন্ট যেটা তোমাকে হার্ট করেছে? লাবণ্য প্রায় হার্ট করে। দেখো আমি তো মানুষের ঊর্ধ্বে তো আর আমরা না, আমাদের ইমোশন। এবং আরেকটা যেটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ধরো সামহাও মানুষ আসলে আমাদেরকে পর্দায় দেখে, তো মানুষ ওরা বুঝতে পারে না যে ওরা যেরকম আমরাও সেরকম। আমাদেরও ফ্যামিলি আছে, বাবা মা আছে, বোনরা আছে যারা ইন্ডাস্ট্রির বাইরে, যাদের কোনো মানে তাদের কাছেও ব্যাপারটা অন্যরকম। তারা মনে কাছে কাজ করছে, সেটা যে আসলে সেটার জন্য যে তাদের কাছ পর্যন্ত কিছু আসে, তখন আসলে একটু আনকমফোর্টেবল হয়েছে। আসলে আমি কমেন্টের থেকে বেশি বিব্রত হই অদ্ভুত নিউজ নিয়ে, সত্যি কথা বলতে। মানে কমেন্ট আমি ইগনোর করে যাই, মানে কমেন্ট আমার কিছু আসে যায় না কে কমেন্ট করছি, বিকজ যেটা চোখে পড়ে হয়তো ফানি মানে বাজে কমেন্ট হলে অনেক সময় আমি রিপ্লাইও দিই। হ্যাঁ, কিন্তু নিউজ যেগুলো আসে মাঝে মাঝে কিছু অদ্ভুত নিউজ আসে যেগুলো আসলে খুব ইরেলেভেন্ট, এবং এমন সব শিরোনামে নিউজ আসে, আমি লাইক এটা কেন আসবে, মানে এটা কী কারণে আসবে। ওইটাতে যেটা দেখা হয়, সাপোজ আমার বোনের কোনো ফ্রেন্ড ও এরকম একটা নিউজ দেখলো, আমার বোনকে পাঠাচ্ছে যে দেখো, এটা হয় কি আমার জন্য, তখন আমার বোনদের জন্য বিব্রতকর হয়ে যায়, বিকজ ওরা তো আমাকে অনেক ভালোবাসে। তুমি চিন্তা করো, আমার বোনকে যদি কেউ কিছু বলে আমি কি করবো, মেরে ফেলবো। সো আমার বোনদেরও তো সেম ফিল হয়, কিন্তু যেহেতু আমি এটা এমন পাবলিক প্ল্যাটফর্মে নিজেকে নিয়ে গিয়েছি যেখানে আসলে কিছু করার থাকে না, তো তখন খারাপ লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, কথা বলে খুব ভালো লাগলো। তোমাকে পেলে সবসময় আমার খুব ভালো লাগে। একদম শেষের দিকে চলে এসেছি, দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য আসলে আমার কৃতজ্ঞতা, আমাকে এত ভালোবাসা দেয়। আমি খুবই সাধারণ একজন মানুষ, তারপরও যে ভালোবাসা পাই সেটার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমার মনে হয় আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় একটু সেন্সিবল হওয়া উচিত। আমরা অনেক কথা বলে ফেলি যেটা আমরা সামনাসামনি বলতে পারি না, কিন্তু যেহেতু সেই মানুষটার সামনে নেই আমরা টাইপ করে বলে ফেলতে পারি। একটু সেন্সিবল হলে, মানে আপনার একটা কমেন্টের জন্য একটা মানুষের সারা দিন খারাপ হয়ে যায়, সো আমরা একটু সেন্সিবল হই। ফারিয়া আপু খুব ভালো থেকো। আমি দর্শকদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এসএটিভির স্পেশাল সেলিব্রিটি শো ডায়ালগস, সুভাষিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্স ফ্রাইডে নাইট। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। নেক্সট ফ্রাইডে নাইটে আবারও দেখা হচ্ছে। ফারিয়া আপু, তোমার জন্য আছে অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার।